যখনই আমাদের এই হাঁটু ভাঁজটা মোর দ্যান 90 ডিগ্রি করে করতে হচ্ছে, তখনই আমাদের ওঠার সময় হাঁটুর উপর স্ট্রেস পড়ে। বলতে পারেন যে গ্রামের দিকের পেশেন্টদেরই আমি দেখেছি কার্টিলেজ কন্ডিশন খুব ভালো থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস, মানে বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লেনটা থেকে যায় যে বসা থেকে উঠতে গিয়ে এখনো কিছু ধরতে হচ্ছে, একটু ইয়ে হচ্ছে, বা হাঁটতে গিয়ে ব্যালেন্স পাচ্ছি না। এই জিনিসটা পুরোটাই ডিপেন্ড করে ওই হাঁটুর আশেপাশের যে পেরিআর্টিকুলার যে মাসেলস আছে সেই মাসেলের পাওয়ারটা। কিন্তু হাঁটুর ক্ষেত্রে হাঁটু আমাদের যে তিনটে কম্পার্টমেন্ট নিয়ে তৈরি হয় মেনলি। মূলত হাঁটুতে আমাদের তিনটে কম্পার্টমেন্ট থাকে। একটা পায়ের ভেতরের দিকের অংশ মিডিয়াল কম্পার্টমেন্ট, একটা পায়ের বাইরের দিকের অংশ ল্যাটারাল কম্পার্টমেন্ট, আরেকটা মালাই চাকি বা আমাদের যে প্যাটেলা বলে, নি ক্যাপ বলতে পারেন, তার পিছনের একটা অংশ। প্রথম কথা বললাম লাইফস্টাইল মডিফিকেশন, মানে মাটিতে বসা, স্টেয়ার্স এই বা হাঁটুর উপরে প্রেসার পড়ছে, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো অ্যাভয়েড করে। যে দৌড়ে গিয়ে বাসে উঠতে গেছিলাম ডাক্তারবাবু, দৌড়ে গিয়ে ট্রেনে উঠতে গেছিলাম, পাটা একটু টক করে আওয়াজ হলো বা মুচড়ে গেল, তারপর থেকেই অসহ্য ব্যথা। এখনকার দিন খুব ধারণা আছে জেল কোনো মালিশ করা, মাসাজ করা, না, এটা একদম ভুল জিনিস, ঠিক আছে? এগুলো করা উচিত না। নি রিপ্লেসমেন্ট বলতে যেটা হয়, যে আমি ফার্স্টে যেটা বললাম যে কার্টিলেজ নষ্ট হয়ে গেছে, বোন এক্সপোজড হয়ে গেছে, তো তাহলে কি আমাদের সমস্যা হচ্ছে যে হাড়ে হাড়ে ঘষা লাগছে যদি বলেন। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস হচ্ছে যে এক্সারসাইজ। নমস্কার, আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর অভিক রয়। উনি একজন খুবই এমিনেন্ট অর্থোপেডিক সার্জন। ডক্টর অভিক রয়, অনেক অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য এবং আমাদের এই চ্যানেলে আসার জন্য। আমাদের এই চ্যানেলের মূল যেটা লক্ষ্য হচ্ছে যে প্রত্যন্ত গ্রামে আমাদের যে পেশেন্টস রয়েছে তাদের কাছে আমরা কিভাবে খুবই সহজ ভাষায় বিভিন্ন এক্সপার্টস এর অ্যাডভাইস গুলো আমরা পৌঁছে দিতে পারি আমাদের কমিউনিটি হেলথ ওয়ার্কারের দ্বারা। তো আপনার এই যে এক্সপিরিয়েন্স রিলেটেড টু অর্থোপেডিক সার্জারি, জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, ট্রমা ম্যানেজমেন্ট, এই এক্সপিরিয়েন্সটা আমরা চাইছি যে বহু মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো ডক্টর অভিক রয়, আপনি আপনার সম্পর্কে যদি কিছু বলেন। হ্যালো, নমস্কার, আমি ডক্টর অভিক রায়। আমি কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড ট্রমা সার্জন। আমি আপাতত কলকাতায় প্র্যাকটিসিং এবং কলকাতায় থাকি। আমি এনআরএস মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে তারপরে আরজি কর মেডিকেল কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছি অর্থোপেডিক্সে, এবং আফটার কমপ্লিটিং পোস্ট গ্রাজুয়েশন আমি ব্রিচ ক্যান্ডি হসপিটালে ছিলাম আন্ডার ডক্টর অরুণ মুলাজি। আমি ওখানে 1 ইয়ার জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়েই ফেলোশিপ করি এবং নিয়ে আমি ওখানে রিসার্চ করি। তারপর কিছুদিন আমি মিলান গেছিলাম, ইটালি, ওখানেও আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে কাজ করি, মূলত হিপ রিপ্লেসমেন্ট। এবং ফাইনালি আমি সাউথ কোরিয়ার শিওলে অ্যাডভান্স ট্রমা, মেনলি পেলভিয়াসিটাবুলার, এগুলো নিয়ে একটু ফেলোশিপ এবং কাজ করে তারপরে ফাইনালি ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসি এবং মূলত কলকাতা। এবং আমি অবভিয়াসলি যেটা আমাদের এখানে ভিউয়ার্স বা যা আমাদের লক্ষ্য, আমি যে সাবার্ব বা এরিয়াগুলোতেও আমি প্র্যাকটিস করেছি। থ্যাংক ইউ ডক্টর অভিক রায়। আমরা প্রথমেই চলে যাই যে আজকের দিনে যে হাঁটুর ব্যথা, এটা খুব কমন আমরা দেখতে পাচ্ছি। এর মূল কারণটা কি? হাঁটু ব্যথা দেখুন, মানে বিভিন্ন টাইপের হতে পারে। মেন হচ্ছে যদি আপনি বলেন যে কম এজেড পার্সনদের ব্যথা একরকম, আর কম বয়স মানুষদের ব্যথা একরকম, ঠিক আছে? তো এজেড পার্সনদের ক্ষেত্রে আমাদের দেশে বেশিরভাগই দেখা গেছে যে আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস অনেক রকমই হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস বলতে পারেন, বা আরেকটা যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। আর কম এজের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ট্রমাটিক কারণের জন্য নি পেন হয়। ট্রমাটিক কারণ বলতে সেটা ডাইরেক্ট বনি কোনো ইনজুরির জন্য হতে পারে বা লিগামেন্টের কোনো ইনজুরির জন্য হতে পারে। আর ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস যেটা বললাম সেটা কম এজেও প্রেজেন্ট করতে পারে একজন পেশেন্ট, বা যদি কোনো ইনফেকশন হলো বা টিউমার হলো সেসব ক্ষেত্রেও নি পেন নিয়ে প্রেজেন্ট করতে পারে একজন পেশেন্ট। ওকে,
আহ, হাঁটুর অ্যানাটমি বা এর গঠন যদি আপনি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলেন। জেনারেলি আমরা হিপ জয়েন্ট বা এরকম জিনিস বুঝি। হিপ জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, একটাই রাইট, কম্পার্টমেন্ট, সিঙ্গেল কম্পার্টমেন্ট রাইট। থাকে, ঠিক আছে। হুম, হুম, হুম। এলবো হচ্ছে আমাদের বেসিক্যালি হিঞ্জ জয়েন্ট, ঠিক আছে। রাইট। কিন্তু হাঁটুর হুম। ক্ষেত্রে হাঁটু আমাদের যে তিনটে কম্পার্টমেন্ট নিয়ে তৈরি হয় মেনলি। মূলত রাইট। হাঁটুতে ওকে। আমাদের হুম, তিনটে হুম, কম্পার্টমেন্ট থাকে। হুম, একটা হুম, হুম। পায়ের ভেতরের দিকের অংশ মিডিয়াল কম্পার্টমেন্ট, একটা পায়ের বাইরের দিকের অংশ ল্যাটারাল কম্পার্টমেন্ট, আরেকটা মালাই চাকি বা আমাদের যে প্যাটেলা বলে, নি ক্যাপ বলতে পারেন, তার রাইট। পিছনের একটা অংশ। এই তিনটে ওকে, কম্পার্টমেন্ট নিয়ে হাঁটু তৈরি হয়। তো এই ওকে। তিনটে কম্পার্টমেন্টের মধ্যে যে কোনো কম্পার্টমেন্টেই পেন হতে পারে বা পেনের কারণ হুম, হতে হুম। পারে। এবং শুধু এই কম্পার্টমেন্ট গুলো ইম্পর্টেন্ট না, তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে সেগুলোর মধ্যে হচ্ছে লিগামেন্ট থাকে তার আশেপাশে, হুম, সামনে হুম। পিছনে বিভিন্ন রকমের লিগামেন্ট থাকে। ওকে। তো যেটা আমি হুম। একটা হাঁটুর মডেলে দেখাতে পারি যে এই এটা হচ্ছে হাঁটুর বাইরের দিকের কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট। এটা হচ্ছে হাঁটুর ভেতরের ওকে, দিকের কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট। আর এই রকম ওকে। থাকে হচ্ছে আমাদের সামনে মালাই চাকি, মালাই চাকির পিছনে একটা কম্পার্টমেন্ট, এই তিনটা কম্পার্টমেন্ট। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে নিয়ে গেলে দেখতে পাবেন যে লিগামেন্ট থাকে। হুম, হুম, এটা হচ্ছে হুম, হুম। এলসিএল, এটা এমসিএল এবং ওকে, পিসিএল এবং এসিএল থাকে, মেন যে ওকে। মাঝের জুতোর লিগামেন্ট। আর বলতে পারেন আচ্ছা। যে মেনিসকাস থাকে, এই যেটা দেখতে পাচ্ছেন হুম, থিক, হুম। এটা হচ্ছে মেনিসকাস। আর এই যে ব্লু ওকে, কালারের যেগুলো, এইটাই হচ্ছে আমাদের কার্টিলেজ। তো এই পুরোটা ওকে, নিয়ে আমাদের হাঁটুটা মেনলি তৈরি হয়। এবং ভিতরে কি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা একটা ওকে। লুব্রিকেটিং একটা মেটেরিয়াল। হুম, হুম। আচ্ছা, ওকে। তো এই হচ্ছে হাঁটুর টোটাল ব্যথার মানে যে গ্রসলি বলতে গেলে এটাই নি জয়েন্ট। ওকে, ওকে। আচ্ছা। আর ব্যথাটা যেটা আপনি বললেন সেটা আমরা জেনে থাকি যে অ্যাকিউট পেইন বা ক্রনিক পেইন। তো সহজ একদম। ভাষায় মানুষেরা কিভাবে বুঝবে যে কোনটা অ্যাকিউট বা কোনটা ক্রনিক সেটা কিভাবে তারা বুঝতে পারবে? অ্যাকিউট পেন আমি মেনলি বলতে গেলে জেনারেলি অ্যাকিউট পেন নিয়ে প্রেজেন্ট করে পেশেন্টরা হচ্ছে একটা কোনো ইনজুরির পরে। সেটা হতে রাইট, পারে কোনো একটা ওকে। টুইস্টিং ইনজুরি হলো, বা হুম, একটা হুম। জোরে একটা কিছু হার্ট করলো, বা পড়ে গেল, ওর কোনো ট্রমা বা হাই ভেলোসিটি কোনো ইনজুরি হলো। এগুলোই রাইট, জেনারেলি অ্যাকিউট পেন হয়। আর ক্রনিক পেন হচ্ছে রাইট। একটা পেশেন্ট প্রথমে অল্প অল্প ব্যথা থাকে, ঠিক আছে, সেটা হুম, হুম, বাড়তে থাকে হুম। বাড়তে থাকে বাড়তে থাকে, যখন সেটা তার ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো করতে পারছে না, এই রকম কন্ডিশনেই তখন পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে, যেটা আমরা তখন ক্রনিক পেন হিসেবে আহ, ওকে, চিহ্নিত করতে পারি। ওকে, ওকে। আচ্ছা। আর এটার কি কোনো গ্রেডিং হয়? যেরকম মাইল্ড, মডারেট বা এ ও এ ব্যথার যে গ্রেডিং কি হয় এটার? গ্রেডিং এটার মেনলি যদি বলেন যে হাঁটু ব্যথার গ্রেডিং আমরা সবচেয়ে বেশি ফলো করি হুম, হুম। ভিজুয়াল অ্যানালগ স্কেল, ভাস স্কোর বলি ওকে, আমরা এটাকে, ঠিক আছে। ওকে। তো এইটা আচ্ছা। কি, এটা বেসিক্যালি পেন এর যে পারসেপশনটা, এটা ম্যান টু ম্যান হুম, হুম। ভ্যারি করে, ঠিক আছে। ওকে। যে হুম। আমার যেটা একটা অল্প ব্যথা, সেটা আরেকজনের ক্ষেত্রে সেটা অনেক তীব্র ব্যথাও ফিল হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে সেটা রাইট, কোনো ব্যথা মনেই হচ্ছে না, এরকম এরকম হতে পারে, ঠিক আছে। তো সেই জন্য রাইট, আমরা এটাকে রাইট। করি একটা ভিজুয়াল অ্যানালগ স্কেল ইয়েতে আমরা এটাকে ফেলি। সেটা কি, সেটা ওকে, হচ্ছে 1 to 10 এর একটা স্কেল থাকে, যেখানে রাইট। মানে 0 হচ্ছে বেসিক্যালি নো পেন, আর 10 হচ্ছে মানে আহ, সেই পেশেন্ট সারা জীবনের ম্যাক্সিমাম, যেটাকে ম্যাক্সিমাম পেন হিসেবে এক্সপিরিয়েন্স করেছে, সেটাকে 10 হিসেবে ফেলা হয়। ওকে, এইবার তার হিসেবে ওকে। আমরা জিজ্ঞেস করি যে যদি এরকম হয়, তাহলে আপনি আপনার এই মুহূর্তের ব্যথাটাকে কত দেবেন, হুম, স্কোর হুম। দেবেন। তখন সেই হিসাবে পেশেন্ট বলে যে হ্যাঁ আমার ডাক্তারবাবু, তাহলে যদি হয় তাহলে আমার ম্যাক্সিমাম, আমার এখন বলতে পারেন 4 out of 10। রাইট, বা যারা ওকে। খুব প্রচন্ড ব্যথা নিয়ে এসে, এটা ট্রমা ফ্র্যাকচার হয়ে গেছে, সে বলবে আমার 8 out of 10, এরকম যে ও! হতে পারে। হুম, এটাই হুম, হুম। পেনের মেনলি হচ্ছে এই স্কেল বা স্কোরটাকে আমরা ফলো করি। আর যদি বলেন যে নিয়ের ক্ষেত্রে আমাদের অনেক রকমের গ্রেডিং এর এই ধরনের স্কেল বা স্কোর বা গ্রেডিং সিস্টেম আছে। তো আমরা হুম, হুম। কেলগ্রেন লরেন্স ক্লাসিফিকেশন আছে মেনলি, কিন্তু ওটা রেডিওলজিক্যাল, এই আর্থ্রাইটিসের রাইট। রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন। আর যদি আমরা আমাদের অর্থোপেডিক্স এর দিক দিয়ে
আরেকটা বেশি আমরা ফলো করি, সেটা হচ্ছে আউটার ব্রিজ ক্লাসিফিকেশন, ঠিক আছে? ওকে। তো তারও আচ্ছা। এরকম গ্রেডিং সিস্টেম আছে, কিন্তু সেটা পেনের জন্য স্পেসিফিক্যালি নয়, মানে অনেক কিছু মিলিয়ে ওকে। ওই ক্লাসিফিকেশন গুলো। আচ্ছা, আচ্ছা। আর আমাদের যে এটা ডায়াগনোসিসটা কিভাবে করা যায়? হাঁটুর ডায়াগনোসিসটা আমরা কিভাবে, ধরুন মানুষের পেইন হলো এবং তারপরে তারা কিভাবে সেটাকে ডায়াগনোসিস করা যায়? দেখুন, পেন আমি প্রথম কথাই বললাম যে পেনটা ফার্স্ট হচ্ছে, আমরা এই ডায়াগনোসিসের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমরা যদি বলি ক্লিনিক্যাল হিস্ট্রি দিয়ে আমি শুরু করতে পারি। ফার্স্ট আমরা পেশেন্টের রাইট, একটা হিস্ট্রি নেব, যে রাইট। কবে থেকে ব্যথাটা হয়েছে। তো যদি কোনো হুম, ইনজুরি হয় তাহলে পেশেন্ট ডাইরেক্ট বলে ইনজুরি একটা হুম, হুম, ইয়ে হয়েছে। সেটা কোনো হুম, হুম। ট্রমাটিক ইনজুরি না টুইস্টিং কোনো ইনজুরি, পা ওকে, মুচড়ে গেছে, ঠিক আছে? যেটা ওকে। টুইস্টিং ইনজুরি হলে হুম, মেইনলি আমাদের এই লিগামেন্ট গুলোর ইনজুরি হয়, যেটা টুইস্টিং ইনজুরির রাইট, একটা হিস্ট্রি দেবে। আর ট্রমাটিক হিস্ট্রি ওকে, হলে তো একটা হলেই। তারপরে আমরা কি রাইট, পেশেন্টকে ক্লিনিক্যালি দেখি, ক্লিনিক্যালি এক্সামিন রাইট, করি। ওকে। মানে আমি যেটা হুম, খুব এই যেহেতু আমাদের অনলাইনে এটা ইয়ে হচ্ছে, আমি সেই হিসেবে আরো বললাম যে কিছু কিছু জিনিস অর্থোপেডিক্সের ভিডিও কনসালটেশন করে সবই কিন্তু ভিডিও কনসালটেশনে যেটা বড় আমাদের একটা ল্যাক থেকে যায়, সেটা হচ্ছে আমরা ক্লিনিক্যালি একটা পেশেন্টকে দেখতে পারি না। এটা কিন্তু একটা বড় কারেক্ট। গ্যাপ থেকে যায়। ক্লিনিক্যালি হুম, হুম, দেখলে হুম, অনেকটাই বোঝায় যে কতটা সোয়েলিং হুম, হয়েছে, কোন জায়গাটা সবচেয়ে বেশি টেন্ডার, বা হুম, হুম, এক্সামিন করে যে মনে হচ্ছে লিগামেন্ট ইনজুরি আছে কিনা, না ফ্র্যাকচার আছে, এ গেল ক্লিনিক্যাল। রাইট, তারপরে গিয়ে আমরা নেক্সট কি করবো, যে একটা এক্স রে করাবো, যে যদি ওরকম ট্রমাটিক কিছু দেখা যায়, যে এক্স রেতে ফ্র্যাকচার রাইট। আছে কি নেই। তারপর কি দেখা গেল যে সেটাতেও কিছু বেরোলো না, কিন্তু একটা ক্রনিক হিস্ট্রি, তখন আমাদের যেটা লিগামেন্ট গুলো দেখার জন্য আমরা কি করতে পারি, এমআরআই করতে পারি। আর আচ্ছা, আর কি, যেটা আমি বললাম যে অনেকের হয় যে ব্লাড রিলেটেড যে আর্থ্রাইটিস, সেইটার জন্য তখন আমাদেরকে অনেক সময় কিছু ব্লাড টেস্টও করতে হতে পারে। তো এইরকম ভাবে ওকে, আমরা ওকে, সিকোয়েন্সিয়ালি একটা ডায়াগনোসিস করা আমাদের পক্ষে সম্ভব হয়। ওকে, ওকে। আমরা অনেক পেশেন্টদের আজকাল দেখছি যে অস্টিও আর্থ্রাইটিস আ তারা পাচ্ছি বা এটা শুনছি। আ এর বিষয়ে আপনি যদি একটু বিশদে বলেন। দেখুন, অস্টিও আর্থ্রাইটিস নিয়ে বলতে গেলে প্রথম কথা, হু, এটা হু। এক ধরনের ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, ঠিক আছে? রাইট, এবার এটা রাইট। প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি। প্রাইমারি ওকে। বলতে যেটা এজ রিলেটেড ন্যাচারালি যেই আর্থ্রাইটিসটা হচ্ছে, সেটা প্রাইমারি হুম, আর্থ্রাইটিস, ঠিক আছে? হুম, হুম, আর হুম, হুম, সেকেন্ডারি আর্থ্রাইটিস হচ্ছে অন্য কোনো কজের জন্য, যে সাপোজ একটা ট্রমা বা ইনজুরি হয়েছিল কম বয়সে, বা একটা কোনো হাঁটুর ভিতরে ইনফেকশন হয়েছিল বা টিউমার হয়েছিল, তার ইয়ে হয়েছিল, সেটা থেকে আস্তে 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 খারাপ হয়ে গেল। এইটা হচ্ছে রাইট। সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস। তো এই হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু তাতে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মেইনলি হচ্ছে ডিজেনারেশন হয়। আমি যেটা প্রথমে আপনাদের দেখালাম, যে আমাদের হাঁটুর যে কার্টিলেজ যে থাকে, এই যে কার্টিলেজটা, এইটা নষ্ট হতে শুরু করে। রাইট। এই হুম, কার্টিলেজটা নষ্ট হতে হতে একটা সময় গিয়ে, নষ্টটা কি জিনিস, নষ্টটা হচ্ছে যে হুম, আমাদের এই যে কার্টিলেজ, এই জিনিসটা কম বয়সে আমাদের এটা একটা বেসিক্যালি একটা কুশনের মতো কাজ করে, বা একটা বাফার, যে হুম, দুটো উপরের হাড় যেটা ফিমার আর নিচের হাড় যেটা টিবিয়া, এই দুটোর মাঝে এটা একটা হুম, কুশন বা বাফার হিসেবে কাজ করে। সেইটা ডিজেনারেশন হয়, মানে আস্তে আস্তে প্রথমে ওটা নরম হয়ে যায়, ওটার হুম, ইলাস্টিক একটা প্রপার্টি থাকে, সেই ইলাস্টিক প্রপার্টিটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে, তাহলে কি ওইটা হার্ড হয়ে গেল। তারপরে কি ওটা রাইট। ক্ষয়তে শুরু করলো, কিভাবে ওটা একটা হুম, ফ্রেইং হতে থাকে, ঠিক আছে? সুতো রাইট। সুতোর মতো বেরিয়ে যাবে ওটা থেকে, সেই স্মুথনেসটা হুম, চলে যাবে। তারপরে গিয়ে হুম। ওটা পুরোপুরি নষ্ট হয়ে গেলে বোন এক্সপোজড হয়ে যাবে। বোন এক্সপোজড হয়ে ও! গিয়ে তখন কি হয়, বোন অ্যান্ড বোন হয়ে যায়। এই যে বোন অ্যান্ড হুম, বোন হয়ে গেল, সেটাই হচ্ছে আর্থ্রাইটিসের একটা, বলতে পারেন যে এই বোন অ্যান্ড বোন হয়ে যাওয়া, মানে আমাদের কিছু গ্রেডিং সিস্টেম হিসেবে এটা বলতে পারেন যে গ্রেড 3 তে তখন পৌঁছে গেল। এই হচ্ছে রাইট। ওকে। আর্থ্রাইটিস। প্রথম যখন আর্লি স্টেজ, যখন অল্প অল্প, যে আমি বললাম যে কার্টিলেজ নষ্ট হচ্ছে বা ওই যে ফ্রেইং হচ্ছে, এই ধরনের ইয়েগুলো হচ্ছে, সেই সময় পেশেন্টের কিছু কিছু সময় ব্যথা থাকবে, সব সময় ব্যথা থাকবে না। কিন্তু যখনই বোন অন বোন হয়ে গেল, তখন যখনই হুম, একটা বোনের সাথে একটা বোন রাপ করছে, তখনই পেশেন্ট সবসময় পেন নিয়ে আসবে, কমপ্লেন করবে। ওকে। আচ্ছা। আমরা অনেক দেখেছি যে ইয়াং যারা আজকাল ডেফিনিটলি সবাই মনে করে যে হ্যাঁ, আমরা জিম করছি, জিম করে আমরা হেলথি থাকছি। কিন্তু সেখান থেকেও কি একটা আ অনেক সময় আমরা শুনে থাকি যে
খুব বেশি জিম করা বা স্পেশালি যদি খুব বেশি ট্রেডমিল করা হয় তাহলেও কি অস্টিওআর্থ্রাইটিস হতে পারে? মানে তার সাথে কি কোনো ওয়্যার এন্ড টিয়ার এর কোনো লিঙ্কেজ রয়েছে? এটা একটা ভালো একটা কোয়েশ্চেন করেছেন যে এই হুম, হুম। জিমের বেসিক্যালি জিমটা ফ্যাক্টর না। আমি যেটা ফার্স্ট মানে বা পরেও আমি ইয়ে হিসেবে বলবো যে কয়েকটা জিনিস আমাদের সোসাইটিতে খুব ভুল, যেটা বলতে পারেন যে স্টেয়ার্স হুম, হুম। হুম, বা স্টেয়ার্স, এই স্টেয়ার্সে কি হয় বেসিক্যালি আমাদের হাঁটুর উপর অনেক বেশি প্রেশার পড়ে। এই রাইট। ধরনের হাঁটুর উপর প্রেশার পড়ছে, এই ধরনের জিমগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলেই আর কোনো প্রবলেম নেই, বাকি আর কোনো কিছুর সঙ্গে রিলেটেড এটা নয়, ঠিক আছে? তো ওকে, কি ওকে। কি আমরা যেরকম ট্রেডমিলে অতটা হয় না, কিন্তু ক্রস ট্রেনার যখন করে তখন কিন্তু হাঁটুর উপরে প্রেশার পড়ে। বা অনেকে হচ্ছে আচ্ছা। স্কিপিং স্কিপিং করে, মানে হাঁটুর রাইট। উপরে প্রেশার পড়ছে, ঠিক আছে? হুম, হুম, অনেকে হুম। এখন ওই যে হুম, খুব ফ্রি হ্যান্ডে কি জাম্পিং জ্যাক, এগুলো প্রত্যেকটা হুম, হুম, যেগুলো হুম। হাঁটুর উপরে প্রেশার পড়ছে, থার্স্ট পড়ছে, সেই রাইট। এক্সারসাইজ গুলো অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা। মেনলি বিশেষ করে যাদের ধরুন কোনো একটা সমস্যা থাকে বা সেরকম। যাদের কোনো একটা সমস্যা থাকে বা হাঁটুর ব্যথা থাকে বা একটা ইনজুরি আগে হয়েছিল তাদের ক্ষেত্রে বিশেষত। ওকে, ওকে, ওকে। আর আজকালকার ফাস্ট লাইফ স্টাইলে আমরা দেখেছি যে তার সাথে কি হাঁটুর মানে ব্যথার কোনো সম্পর্ক রয়েছে? ধরুন আমরা আজকাল খুবই সেডেন্টারি লাইফস্টাইল, ল্যাক অফ এক্সারসাইজ, প্রলং সিটিং বা অন্যান্য কিছু। আমরা কিভাবে হেলথি থাকতে পারি এবং কিভাবে আমরা হাঁটুর যে হেলথটাকে মানে ভালো রাখতে পারি ইন স্পেশালি ইন টুডেজ লাইফস্টাইল? হ্যাঁ, এই বিষয়ে যদি বলতে চান যে আমাদের এই এখনকার লাইফস্টাইলে দেখুন, যদি ফাস্ট লাইফের এক্সাম্পল দেন তাহলে সবচেয়ে বড় কথা যে হয় আমাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় যে লিফট আছে, আমরা পাশে স্টেয়ার্সও আছে। তো আমরা রাইট, দেরি হয়ে গেছে লিফট আসতে, আমি অবভিয়াস সঙ্গে ভাবলাম যে একটু স্টেয়ার্সে উঠে যাই। না, রাইট। স্টেয়ার্স অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে? ওকে। এই ক্ষেত্রে হু, যদি হু, বলেন যে ফার্স্ট লাইফ, হ্যাঁ ফার্স্ট লাইফ আমরা এই যে কিছু কিছু ভুল করি এবং বেশিরভাগ আমাদের এর ধরনের পেশেন্ট আসে যে দৌড়ে হু, হু, গিয়ে বাসে উঠতে গেছিলাম ডাক্তারবাবু, দৌড়ে গিয়ে ট্রেনে উঠতে গেছিলাম, পাটা হুম, একটু টক করে আওয়াজ হলো বা মুচড়ে গেল, তারপর থেকেই অসহ্য হুম। ব্যথা। এটা চাইলেই এটা ও! অ্যাভয়েড করা যায়। এইটা আপনি রাইট। বলতে পারেন হুম, যে ফার্স্ট লাইফের সাথে খুব রিলেটেড। আর যদি বলেন সেডেন্টারি লাইফস্টাইল, এটা তো একদমই উচিত না, কারণ আমাদের বোন কোয়ালিটি সেডেন্টারি লাইফস্টাইলে আস্তে আস্তে একটু অস্টিওপোরোটিক হয়ে যায়। তো সেই জন্য হুম, 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 অ্যাক্টিভ হুম। লাইফস্টাইল সবসময় খুব ইম্পর্টেন্ট। আর ওকে। যদি বলেন যে আরেকটা যেটা বললেন যে কিভাবে ভালো থাকা বা ইয়ে, আমি আগেও যেটা বললাম যে যে হাঁটুর উপরে একটা প্রেশার পড়ছে বা থার্স্ট পড়ছে, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো অ্যাভয়েড করা। তার মধ্যে হুম, দুটো জিনিস আমরা খুব কমনলি করি, যে দুটো আমি সবচেয়ে বেশি বলি পেশেন্টদেরকে অ্যাভয়েড করতে, সেটা হচ্ছে যে মাটিতে বা নিচু জায়গায় বসা আর স্টেয়ার্স। হুম, এই দুটো হুম, হুম। অ্যাভয়েড করলে খুব ভালো হাঁটুর জন্য, এবং ওকে, বলতে পারেন ওকে। কোমরের জন্য, ব্যাক পেনের ক্ষেত্রেও আচ্ছা। একটু খুব ইম্পর্টেন্ট যে মাটিতে বা নিচু জায়গা, আমি প্রেফার করি যে 16 ইঞ্চির নিচু চেয়ার বা ইয়েতে বসা উচিত না, আর বা ওকে, শোয়া উচিত না, আর স্টেয়ার্স যতটা সম্ভব আমাদের অ্যাভয়েড করা উচিত, এটাই বলতে পারেন। ওকে, ওকে। আচ্ছা। আ এবার আমরা চলে আসি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটার ব্যাপারে আপনি যদি কিছু বলেন। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ। আমি ১ম এ কথা শুরু করেছিলাম যে এই আর্থ্রাইটিস নিয়ে বলছিলাম বা নি পেইন নিয়ে বলছিলাম। তখন আমি রাইট, একটা কথা বলেছিলাম যে ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস। তো রাইট। বলতে পারেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস। ঠিক আছে? হুম, তো হুম। এটা একটা এটাকে বলি আমরা সেরো পজিটিভ আর্থ্রাইটিস। আবার সেরো ওকে, নেগেটিভ আর্থ্রাইটিসও হয় ব্লাড রিলেটেড। যেটা হয়তো রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ থাকলো কিন্তু অন্য কোনো ফ্যাক্টর পজিটিভ আছে, বা অন্য কোনো এই এই টোটাল এই ডিজিজ গুলোকে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার। ঠিক আছে? ওকে, তো ওকে। হুম। রিউমাটয়েড ছাড়াও এরকম অনেক অটো ইমিউন ডিসঅর্ডার আছে যার জন্য আর্থ্রাইটিস হয়। ঠিক আছে? তো ওকে, অনেক কিছু আছে ওকে। তার মধ্যে, আমরা কমনলি মানে রিউমাটয়েড ছাড়াও অনেক পাই অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, বা আমরা কিছু কিছু ক্ষেত্রে পাই এই যে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি, এগুলোর ক্ষেত্রেও ইয়ে হয়। আরো অনেক কিছু আছে। ঠিক আছে? তো আমি জাস্ট ওকে, একটা ওকে। দুটো নাম বললাম। এবার এটা কি অটো ইমিউন ডিসঅর্ডারটা, ওভারঅল আমি একটা বলি যে কিছুই না, আপনার ব্লাডের কিছু কম্পোনেন্ট কি করে যে আপনার বডিরই মেইনলি কার্টিলেজকে ফরেন বডি হুম, হিসেবে হুম। টার্গেট করে এবং সেগুলোকে ও! নষ্ট করতে থাকে।
এইটাই হুম 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 বেসিক্যালি এই অটোইমিউন ডিসঅর্ডার বা এই সেরো পজিটিভ বা সেরো নেগেটিভ আর্থ্রাইটিস গুলোর মেন মানে কি বলবো যে প্যাথোলজি। এবং রিউমাটয়েড ওকে আর্থ্রাইটিস এরকমই একটা সেরো পজিটিভ আর্থ্রোপ্যাথি। আচ্ছা তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে রিউমেটয়েড আর্থ্রাইটিস আর যদি অস্টিও আর্থ্রাইটিস এর মধ্যে পার্থক্য মানে রিউমেটয়েড হলো আপনার ইনফ্লেমেটরি বা ইমিউন মেডিটেটেড হতে পারে আর অস্টিও আর্থ্রাইটিস মানে মেকানিক্যাল ওয়্যার এন্ড টিয়ার তাই না? এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন, আচ্ছা একদমই ঠিক। এবার যে আমরা এটা হুম, এটা মেনলি ওটা হচ্ছে পুরোটাই ব্লাড রিলেটেড ইমিউন, মানে অটো ইমিউন ডিসঅর্ডার, আর এটা হচ্ছে রাইট ডিজেনারেটিভ মেকানিক্যাল ডিজেনারেশন। রাইট ঠিক আছে। ওকে এবার আমরা চলে যাই এটাও খুবই কমন আমরা দেখতে পাই অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিসটা কি এবং কি তার কি লক্ষণ আমরা দেখতে পারি? অস্টিওপোরোসিস আমি খুব মানে অস্টিওপোরোসিস নিয়ে যদি আমি একটা কি বলবো যে লেম্যান টার্মে বোঝাতে হয়, তাহলে আমি একটা বলবো যে বেসিক্যালি কি হয় যে আমাদের আহ, হাড়ের ভিতরে যে ম্যাট্রিক্সটা হুম আছে সেই ম্যাট্রিক্সটা উইক হয়ে যায়, স্ক্যাফোল্ডটা ওকে ঠিক আছে। যেরকম আপনি হুম বলতে পারেন যে এই আমাদের বিল্ডিং তৈরি হচ্ছে, এই বিল্ডিং এর কি স্ক্যাফোল্ড হচ্ছে এই মেইনলি বিম ফিম গুলো দিয়ে তৈরি হয়, কিন্তু তারপরে কি ভিতরে রাইট ম্যাট্রিক্সটা তৈরি করছে এই যে ওয়াল এই ইয়েতে। এবার রাইট ওইটার ওকে উইক হতে থাকে, মানে ঠিকঠাক যদি আপনি বালি সিমেন্ট ইটের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কি ওগুলো উইক হয়ে যাবে, ভেঙে যায়, ইয়ে হয়ে যায়, রাইট ঠিক সেরকম। হুম তো এটাই হুম হচ্ছে যে অস্টিওপোরোসিস বলতে পারেন, মানে আমাদের বোন মিনারেলাইজেশনটার একটা ডিফেক্ট হয়ে যায়, এবং অবভিয়াসলি মিনারেলাইজেশন ঠিক না হলে মানে সেটা ভিটামিন D3 ডেফিসিয়েন্সি, মেনলি ভিটামিন D3 ডেফিসিয়েন্সিতে অস্টিওম্যালাসিয়া হয়, কিন্তু ভিটামিন D3 মানে একসঙ্গে এই মেটাবলিজমটা ডিফেক্টিভ হয়ে যায়, D3 কমলো বা ক্যালসিয়ামের ইয়ে হলো বা এই মেটাবলিজমটাতে ম্যাগনেসিয়ামেরও একটা এফেক্ট আছে। ঠিক আছে, তো এগুলো সবকিছুর ওকে একটা ইয়ের জন্য, অসুবিধার জন্য বোন মিনারেলাইজেশন একটা ডিফেক্ট হয় এবং আমাদের এই ইয়েটা ম্যাট্রিক্সটা উইক হয়ে যায়। তো এটাই হচ্ছে অস্টিওপোরোসিস। আমরা খুব কমন শুনি এবং অনেক সময় টিভির অ্যাডভার্টাইজমেন্টেও দেখি যে 35 বা 40 বছরের পরে বোন ডেনসিটিটা কমে যায় তার জন্য অনেক রকমের বলে যে এইটা খান বা এটা খেলে বা ক্যালসিয়াম খেলে আপনার বোন ডেনসিটিটা বাড়বে। তো এই ব্যাপারে আপনি কি বলেন কিভাবে এই এটা জিনিসগুলোকে দেখা উচিত বোন এবং করা মিনারেল উচিত? ডেন্সিটি যেটা, সেটা বেসিক্যালি আমাদের সবসময় কম বয়সে হোক বেশি বয়সে হোক যেটা হয় যে আমাদের হুম বোনের মধ্যে যে কিন্তু কি হয় যে একসাথে ডিজেনারেশনও হচ্ছে আবার রিজেনারেশনও হচ্ছে, এই দুটোই রাইট চলতে থাকে এই প্রসেসটা। ঠিক আছে, হুম তো কম হুম হুম বয়সে এটা একদম স্মুথলি ঠিকঠাক রান করে, এজ যত বাড়তে থাকে হুম মেন কি হয় যে যতটা রিজেনারেশন হবে তার থেকে ডিজেনারেশনটা বেশি হতে থাকে। তো এইটার ওকে জন্যই ওকে এই সমস্যাটা হয়। ঠিক আছে, আচ্ছা আর কিছু আচ্ছা না। ওকে এবং তার জন্য এই এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য এগুলোর মানে নট অনলি ক্যালসিয়াম বা মিনারেলস বা এই ভিটামিন এই এইসবের D3 এগুলো না, তার সঙ্গে এখন অনেক কিছু মেটেরিয়াল বেরিয়ে গেছে যে এরকম মানে সামনে সবচেয়ে বেশি আমরা বিসফসফোনেট ইউজ করি, এরকম ধরনের আরো ইয়ে আছে মলিকুল এখন বেরিয়ে গেছে যেগুলো এই ব্যালেন্সটাকে ঠিক করে। ওকে ওকে এই আহ, এবং আহ, যাদের ধরুন হাঁটু ব্যথা হচ্ছে তারা অনেক সময় আহ, জিনিসগুলোকে ইগনোর করছে পরে সেটা খুব ক্রনিক কন্ডিশনে ঘরোয়া প্রকারে কি হাঁটু ব্যথাটাকে কোনোভাবে কমানো সম্ভব বা অপারেশন ছাড়া তার ট্রিটমেন্ট কতটা করা সম্ভব? দেখুন, আমি প্রথমেই বললাম যে ফার্স্ট আমি যে ওই আর্থ্রাইটিস নিয়ে বলেছিলাম যে বোন হুম অ্যান্ড বোন যদি হয়ে যায় ওই স্টেজে চলে গেলে তখন আর কোনো উপায় থাকে না, কিন্তু তার আগের স্টেজে ওকে যদি একটা পেশেন্ট ডাক্তারের কাছে আছে বা আসে বা নিজে রিয়েলাইজ করে যে আমার এই ইয়েটা হচ্ছে, মেন যেটা আমি প্রথম হুম কথা বললাম লাইফস্টাইল মডিফিকেশন, মানে মাটিতে বসা, স্টেয়ার্স এই বা হাঁটুর উপরে প্রেশার পড়ছে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো অ্যাভয়েড করে তাহলে খুব ভালো ব্যাপার। ঠিক আছে, নেক্সট হুম যদি বলেন সেটা হচ্ছে যে এখনকার দিন খুব ধারণা আছে জেল কোনো মালিশ করা মাসাজ করা, না এটা একদম ভুল জিনিস। ঠিক আছে, এগুলো করা উচিত না। ওকে ঠিক আছে, তার থেকে যদি ইয়ে আচ্ছা হয় একটা অ্যাকিউট কোনো হুম পেইন হলো বা অনেকদিন ব্যথা হচ্ছে, তার থেকে আইস কম্প্রেশন অনেক ভালো জিনিস। ঠিক আছে, ওকে ওকে তবে তাও আচ্ছা ডাইরেক্ট আইস দেওয়া উচিত না, আইস একটু কিছু কভার করে একটা পাতলা কাপড়ে কভার করে দিলে বেটার হয়। আর এছাড়া ওকে যদি বলেন তাহলে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস হচ্ছে যে এক্সারসাইজ। আমাদের হুম হুম হাঁটুর আশেপাশে মানে পেরি আর্টিকুলার যে মাসেলস গুলো আছে সেগুলোকে যদি আমরা স্ট্রং করতে পারি তাহলে আমাদের হুম হাঁটু বা হাঁটুর যে লিগামেন্ট গুলো বললাম তার উপরে স্ট্রেস অনেক কম পড়ে।
তো এই ওকে, যদি ওকে। প্রপার হাঁটুর এক্সারসাইজ গুলো রেগুলারলি করা হয় তাহলে হুম, হুম। অনেক দিন পর্যন্ত আমরা এটাকে ডিলে করতে পারবো। আচ্ছা, আর আচ্ছা। ওকে। অবভিয়াসলি এখন বলতে পারেন যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি অনেক এজেড পার্সন বা আগেকার দিনে অনেক পেশেন্ট বা বলতে পারেন যে গ্রামের দিকের পেশেন্টদেরই আমি দেখেছি কার্টিলেজ কন্ডিশন খুব ভালো থাকে বা হার্ট বোন কোয়ালিটিও হতে পারে। এটা ফুড হ্যাবিটের একটা বড় ব্যাপার আছে যেটা নিয়ে হুম, হুম, হুম। সত্যি কথা ক্লিয়ারলি এখনো বলা যাবে না, কিন্তু এটা একটা হুম, ডেফিনেট হুম। মানে আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখেছি এটা একদম ঠিক কথা। আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। তো যারা ধরুন মানে আপনি মনে করছেন যে অনেক সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে, তারা কি অপারেশন ছাড়া কি এর ট্রিটমেন্ট সম্ভব? মানে ফিজিওথেরাপি বা মেডিকেশন বা ইনজেকশন দিয়ে এটা কি না, কোনোভাবে আমি একটা জিনিস বললাম সম্ভব? আপনাদের যে যে একটা ওই স্টেজ গুলো আমি বলছিলাম যে যেই স্টেজে রাইট। গিয়ে যখনও কার্টিলেজ আছে তখনও পর্যন্ত এই ধরনের কিছু আমরা হুম, কার্টিলেজ প্রোটেক্টিভ প্রোটিন দিই বা রাইট, এখন অনেক কিছু অনেকে ওই স্টেম সেল করে, স্টেম সেল ট্রান্সপ্লান্ট করে। রাইট। কিন্তু যদি বোন অন বোন হয়ে গেল, বোন এক্সপোজড হয়ে গেল এবং হুম, স্ক্লেরোস বোন এক্সপোজড হয়ে গেল, সাবকন্ড্রাল হুম, সিস্ট ফর্ম করে গেল, এই ধরনের যখন স্টেজে চলে যাচ্ছে তখন কিন্তু অপারেশন ছাড়া আর কোনো রাস্তা, অপারেশন বলতে সেটাও না। এবং আরেকটা পয়েন্ট আমি মিস করলাম যে আপনি বললেন ইনজেকশন। ইনজেকশনে হুম। সত্যি আপনারা যখন একটা পুরো বডির ওয়েট পড়ছে একটা হাঁটুর উপর একটা হাঁটু, ইনজেকশন কখনোই রাইট। ওই বোন অন বোন ব্যাপারটাকে প্রিভেন্ট করতে পারে না। করতে পারবে না। বেসিক্যালি ওর মধ্যে কিছু, একদম। হ্যাঁ অবভিয়াসলি ভিসকোইলাস্টিক সাপ্লিমেন্ট থাকে, কিছু লুব্রিকেটিং ইয়ে থাকে এবং হুম, কিছু এজেন্ট থাকে যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। সেইটার জন্যই হুম। কিছু দিনের জন্য সাময়িক হয়তো ব্যথাটা কম থাকবে, কিন্তু মেন প্যাথোলজিটাকে আমি ঠিক করতে যেহেতু পারছি না করতে তার পারছি। মানে এটা রাইট। আমার পার্মানেন্ট সলিউশন নয়, এটাই। হুম। তাহলে আমরা যদি ভাবি যে যাদের খুবই মানে সেরকম সিচুয়েশন হয়ে গেছে, তো নি হুম। রিপ্লেসমেন্টটা আমরা অনেক শুনে থাকি এবং আমরা অনেক সময় বিশেষ করে যারা বয়স্ক তারা নি রিপ্লেসমেন্ট শুনে তারা খুবই একটা কমফোর্টেবল নয় জিনিসটা নিয়ে। তো নি রিপ্লেসমেন্ট জিনিসটা কি এবং এটা কি কিভাবে সেটার বা টাইপস সেটা যদি আপনি একটু বলেন? দেখুন, নি রিপ্লেসমেন্ট নিয়ে যদি বলতে যাই, অনেকের ধারণা যে নি রিপ্লেসমেন্ট মানে মানে একটা নি পুরো কেটে বাদ দিয়ে দিল, দিয়ে আবার একটা নতুন হুম, আর্টিফিশিয়াল নি লাগিয়ে দিল। না, একদমই ভুল কথা। নি হুম, রিপ্লেসমেন্ট হুম, বলতে হুম, যেটা হয় যে আমি ফার্স্টে যেটা বললাম যে কার্টিলেজ নষ্ট হয়ে গেছে, বোন এক্সপোজড হয়ে গেছে। তো তাহলে কি হুম, আমাদের সমস্যা হচ্ছে যে হাড়ে হাড়ে ঘষা লাগছে এবং হাড় রাইট। ক্ষয়ে যাচ্ছে। সেইটাকে প্রিভেন্ট করতে হুম, হবে। ২ নম্বর হুম, কি হচ্ছে যে কার্টিলেজটা নষ্ট হয়ে গেছে। তাহলে কার্টিলেজটা হুম, কোথা থেকে আসবে সেইটাকে অ্যাড্রেস করতে হবে। আর কি আহ, যখন অ্যাডভান্স স্টেজে গিয়ে পেশেন্টরা লক্ষ্য করতে পারে যে তাদের পাটা বেঁকে গেছে, ঠিক আছে, হুম, মানে হুম, হুম, অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই অ্যালাইনমেন্টটাকে রাইট। ঠিক করতে হবে। তো নি রিপ্লেসমেন্ট করে আমরা এই তিনটে জিনিসকে অ্যাড্রেস করতে পারি যে অ্যালাইনমেন্টটা প্রথম কথা সোজা হয়ে গেল। ২ নম্বর কি যে ওকে। এই যে কার্টিলেজ যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই কার্টিলেজ গুলোকে আমরা এই সেই বোন অ্যান্ড বোন হয়ে গেছে, এই হাড়টা যেন আর ফার্দার না হয়ে যায় সেজন্য আমরা মেটাল হুম, ক্যাপিং বসিয়ে দিই, উপর নিচে মেটাল ওকে, ক্যাপিং বসিয়ে দিই। আর মাঝে ওকে, যে কার্টিলেজটা নষ্ট হয়ে গেছে সেখানে আমরা একটা আর্টিফিশিয়াল কার্টিলেজ দিয়ে দিই, ঠিক আছে, যেটা ওকে, ওকে। পলিইথিলিনের একটা মেটেরিয়াল হয়। তো এইটাই নি রিপ্লেসমেন্ট। আচ্ছা, বাকি আপনার লিগামেন্ট বা আশেপাশের ইয়ে সবই সেম থাকবে, আপনার মানে এই ইয়েটা সিস্টেমটা একই থাকছে, শুধু এই জিনিসগুলোকে আমরা ঠিক করে দিই এবং এটাই নি রিপ্লেসমেন্ট হিসেবে প্রচলিত। ওকে, ওকে। আ এবং এর অনেক টাইপস আছে যেরকম টোটাল নি রিপ্লেসমেন্ট হোক বা ইউনি কম্পার্টমেন্টাল নি রিপ্লেসমেন্ট এর ব্যাপারে আপনি যদি একটু কিছু বলেন? ঠিক, হ্যাঁ। এইবার এই ক্ষেত্রে বলতে গেলে খুব ভালো কোয়েশ্চেন করেছেন, যেটা আমাদের এখনো পর্যন্ত বেশিরভাগ আ লোকজনের মধ্যে এই আইডিয়াটা কম। সবাই ভাবে যে হ্যাঁ, ইয়ে হয়েছে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে। না, এটা ভুল। আমি ১ম এই একটা কথা হুম, বলেছিলাম যে আমাদের হাঁটুতে ৩ টে কম্পার্টমেন্ট থাকে। একটা মালাই চাকির হুম, পিছনের কম্পার্টমেন্ট, একটা হাঁটুর ভেতরের দিকের কম্পার্টমেন্ট, একটা বাইরের দিকের কম্পার্টমেন্ট। তো রাইট। বলতে গেলে দেখা গেছে যে অস্টিওআর্থ্রাইটিসটা শুরু হয় মেইনলি মিডিয়াল কম্পার্টমেন্ট থেকে। তো আচ্ছা, যখন মিডিয়াল ওকে। কম্পার্টমেন্ট থেকে আর্থ্রাইটিসটা শুরু হচ্ছে, তখন আমি যদি হুম, হুম, শুধু মিডিয়াল কম্পার্টমেন্টটাকেই রিসারফেস করে দিলাম, শুধু মিডিয়াল কম্পার্টমেন্টটাকে আমি ওই হাড়ের ক্ষয়ে যাওয়াটাকে আটকানোর জন্য ছোট মেটাল ক্যাপ বসিয়ে দিলাম এবং একটা আর্টিফিশিয়াল হাফ কার্টিলেজ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, যেটা আমি বললাম যে পলিইথিলিনের, তাহলেই এই হুম, প্যাথোলজিটাকে আমি অ্যাড্রেস করতে পারলাম এবং আপনার হাঁটু পুরো আপনার বাকি লিগামেন্ট এভরিথিং সেম থাকলো। রাইট।
এইটা হচ্ছে পার্শিয়াল বা ইউনিকম্পার্টমেন্টাল নি রিসার্ফেসিং। অনেকের ক্ষেত্রে ল্যাটারাল কম্পার্টমেন্টেও যদি এরকম কোনো প্রবলেম হয় ল্যাটারাল কম্পার্টমেন্টে, তখন ল্যাটারালিও আলাদা করে শুধু ওই কম্পার্টমেন্টটাকে ঠিক করে দেওয়া যায়। অনেকের ক্ষেত্রে হুম অ্যান্টেরিয়ার নি পেন সিনড্রোম হয়, মানে এই জায়গাটা ক্ষয়ে যায় বা মালাই চাকির পিছনটা ক্ষয়ে গেল, শুধু উঠতে বসতে ব্যথা, এই প্রবলেমটা হচ্ছে, যে দেখা গেল হয়তো এমআরআই করে যে এই জায়গাটা কাটলে, তখন আমরা কি করি পিএফজে করি, মানে প্যাটেলোফিমোরাল জয়েন্ট রিসার্ফেসিং করে দিলাম, ঠিক আছে। মানে আচ্ছা এতগুলো আচ্ছা ভ্যারাইটি আছে। এবং যদি হুম দেখা গেল যে এই ট্রাই কম্পার্টমেন্টাল হয়ে গেল, মানে এই কম্পার্টমেন্ট, এই দিকের কম্পার্টমেন্ট, এই দিকের কম্পার্টমেন্ট, সব কম্পার্টমেন্টে ইনভলভ হয়ে গেছে, বা লিগামেন্ট ল্যাক্সিটি খুব বেশি হয়ে গেছে, কিছু কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করছে না ইউনি করার মতো, পায়ে ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি ডেভেলপ করে গেছে, এই ধরনের বা ডিফর্মিটি অনেক বেশি, তখন গিয়ে আমরা টোটাল নি রিপ্লেসমেন্টে আসছি। তো একজন পেশেন্ট ওকে যদি আর্লি স্টেজে আমাদের কাছে প্রেজেন্ট করে, যে আমি যেটা বললাম যে ব্যথা শুরু হয়েছে এরকম ধরনের, এবং আমরা দেখা যায় যে পেশেন্ট যদি আইডিয়াল ক্যান্ডিডেট হয় পার্শিয়াল সার্জারি করা, তাহলে অবভিয়াসলি টোটাল নি রিপ্লেসমেন্ট তার আর লাগবেই না, তার পার্শিয়াল প্রয়োজন সার্জারি নেই করলেই হুম সে পেশেন্ট ঠিক হয়ে হুম যাবে। এটাই। ওকে ওকে হুম বাহ! এটা এটা আমাদের কাছে মানে স্পেশালি একটা মানুষের ভুল ধারণা যে নি রিপ্লেসমেন্ট মানে টোটাল রিপ্লেসমেন্ট, যেটা আদৌ নয়, যেটা আপনার কাছ থেকে আজকে আমরা বুঝতে হুম, পারলাম, জানতে পারলাম। এক্স্যাক্টলি। আ নি রিপ্লেসমেন্ট এর পদ্ধতি সম্পর্কে বলুন। ধরুন মনে হচ্ছে যে হ্যাঁ, আ সেই কন্ডিশনটা খুবই খারাপ এবং তাকে হয়তো নি রিপ্লেসমেন্ট এর আ আ যেতে হবে। তো তার যে এন্টায়ার প্রসিজার টা সম্বন্ধে আপনি একটু বলুন যে কি প্রসিজার টা, সেটা কতক্ষণ লাগে এবং দেখুন, তারপরে ট্রিটমেন্ট এর যদি পরে প্রসিডিওর কি নিয়ে বলতে হয়, আহ, হুম, ঠিক ঠিক। তো সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে মানুষের ক্ষেত্রে প্রথম যেটা আমি আগেও বললাম, যে একটা ভুল ধারণা আছে যে নি রিপ্লেসমেন্ট মানে পুরো কেটে বাদ দিয়ে দেওয়া এবং ইয়ে করা, না, এটা রাইট। একদমই না। কিছুই না, আমরা হুম, পায়ের মিড লাইন একটা ইনসিশন দিই, ইনসিশন দিয়ে ওকে, হাঁটুর ভিতরে, তারপরে মিডিয়াল প্যারাপেটালার অ্যাপ্রোচই মেন করা হয়, মানে মালাই চাকির ওকে। মাঝের দিকের অংশ দিয়ে আমরা ঢুকি ভিতরে। ভিতরে ঢুকে হু, হু, আমরা যেটা করি সেটা হচ্ছে যে যেগুলো খারাপ হয়ে যাওয়া লিগামেন্ট আছে ভিতরের দিকে, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই, বা যদি ভালো থাকে তাহলে হু, হু, সেই লিগামেন্ট রেখে দেওয়া হয়। তারপরে কি হু, করি হু, আমরা, যেই বোনগুলো ঘষে গেছে সেই বোনগুলোকে রিসারফেস করে দেওয়া হয়, স্মুথলি কাটা হয়, কেটে তাতে ওকে, মেটাল ক্যাপ বসিয়ে দেওয়া হয় উপর নিচে, ঠিক আছে। ওকে, যেই ওকে, ক্যাপিং ওকে। আপনারা অনেকের ক্ষেত্রে খুব কমন হচ্ছে ডেন্টাল ক্যাপিং, যেরকম সেম টাইপের হু, হু, ক্যাপিং করে দেওয়া হয় ওকে, মেটাল দিয়ে। এবং এই আচ্ছা, মেটাল গুলো ওকে। খুব মানে হাই কোয়ালিটির মেটাল হয়, মানে ক্রোম, হুম, কোবাল্ট, মলিবডেনামের অ্যালয় হয়, টাইটানিয়াম হয়, টাইভেনিয়াম হয়, অনেক ধরনের ইয়ে হয় ওকে, এই মেটাল দিয়ে। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে একটা আর্টিফিশিয়াল কার্টিলেজ মাঝে দিয়ে দেওয়া হয়, যেটা আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন। এটা ওকে, হচ্ছে একটা ওকে, আর্টিফিশিয়াল কার্টিলেজ, যেটা খুব ডিউরেবল, এক ধরনের বলতে পারেন ডিউরেবল প্লাস্টিক, যার আচ্ছা, ওকে, ওয়ারেন্টি আর ওকে, মিনিমাম, একটা ধরনের ডিউরেবল প্লাস্টিক। এই হচ্ছে রাইট, প্রসেস। এটা করে ওকে, আমরা তারপরে ওকে, ফাইনালি ব্যালেন্সিং দেখি, যে পাটা একদম নড়বড়ে হয়ে গেল না খুব টাইট হলো, সেই অনুযায়ী আমরা ব্যালেন্সিং করি এবং ফাইনালি আবার ক্লোজ করে দেওয়া হয়। এই ওকে। আর সার্জারি করার কতদিন পরে সেই মানুষ নরমালি চলাফেরা করতে পারে? মানে সেটা obviously অনেক কন্ডিশন থাকে, তার বয়স বা তার ক্ষমতা বা অন্যান্য কিছু। বাট টিপিক্যালি অন অ্যান এভারেজ কিরকম মনে হয় যে কতদিন পরে সে যদি একটা অ্যাভারেজ সুস্থ জানতে চান, তাহলে হুম, সকালে অপারেশন করে সন্ধ্যার মধ্যে 12 আওয়ার্স এর মধ্যে পেশেন্টকে আবার দাঁড় করিয়ে দেওয়া যায় এবং হাঁটানো যায় ও বাহ! সার্জারির। হুম, আচ্ছা, উইদিন হুম, 12 আওয়ার্স পেশেন্ট দাঁড়াতে পারে, হাঁটতে পারে। এক্সট্রিম কন্ডিশনে যদি আমাদের অনেক সময় অস্টিওটমি করতে হয়, যে এত ডিফর্মিটি বেশি, হাড় কাটতে হয়েছে, কেটে আবার ফিক্স করতে হয়েছে, এই ধরনের কন্ডিশন ছাড়া বাকি মোরাললেস মানে 90% পেশেন্টকেই আবার সেই দিনই সকালে অপারেশন হলে সন্ধ্যাবেলা পেশেন্ট দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে ওকে, নি ওকে। রিপ্লেসমেন্টের পর। আর মানুষরা কি আফটার নি সার্জারি তারা কি নরমাল জীবনযাত্রা, ধরুন এক্সারসাইজ করা বা অন্যান্য কিছু, সেটা কি করতে পারে? বা সেটা কতদিন পরে করা যায়? সবকিছু নর্মাল হয়ে যায়, সবকিছু নর্মাল আচ্ছা, হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। শুধু পেশেন্টকে একটু রিহ্যাবটা প্রপারলি করতে হয়। রিহ্যাবটা কেন, যখন অ্যাডভান্সড আর্থ্রাইটিস হয়ে যায়, তখন একটা হু, হু, পেশেন্টের যেটা হয় যে তার গেটটা চেঞ্জ হয়ে যায়। গেট মানে হাঁটার যে স্টাইলটা, এই স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা হয়, তার মাসেল, হুম, যেটা আমি আগেও বললাম যে হাঁটুর আশেপাশে যে মাসেলটা, সেই মাসেলটা উইক হয়ে যাচ্ছে। এই হুম, হুম, হুম। মাসেলের পাওয়ারটা যখন আবার আগের মতো ফিরে আসবে,
তখন তার হুম, কাছে পুরো স্মুথ হয়ে যাবে। বিশেষত আচ্ছা। মানে বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লেনটা থেকে যায় যে বসা থেকে উঠতে গিয়ে এখনো কিছু ধরতে হচ্ছে, একটু ইয়ে হচ্ছে, বা হাঁটতে গিয়ে ব্যালেন্স পাচ্ছি না। এই জিনিসটা পুরোটাই ডিপেন্ড করে ওই হাঁটুর আশেপাশের যে পেরিআর্টিকুলার যে মাসলস আছে, সেই মাসলের পাওয়ারটা যদি ঠিকঠাক করে এক্সারসাইজ করা হয় পোস্ট অপারেটিভলি, বা অনেক পেশেন্ট থাকে প্রি অপারেটিভলি, আমি যেগুলো খুব অ্যাডভান্স না হলেও সেই পেশেন্টদেরকে প্রি অপারেটিভলি আমি এক্সারসাইজ অ্যাডভাইস করি যে আপনি করতে থাকুন, তাহলে আপনি সেই পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে যে পোস্ট অপারেটিভ তাদের খুব তাড়াতাড়ি তারা রিকভার করে যায়। ওকে, মানে ওকে। অবভিয়াসলি যখন পেশেন্ট 12 ঘন্টার মধ্যে হাঁটতে পারছে, সে তো বাড়ি ফিরে গিয়ে সবকিছু নিজের কাজ নিজেই অ্যাবসোলিউটলি। করতে পারে। মানে হুম, নিজের কাজ নিজে করতে পারে। এবং কিছু পেশেন্ট আমাকে এরকমও বলে, কিছু ফিমেল পেশেন্ট তারা নিজেরা এরকমই বলে যে ডাক্তারবাবু আমি বাড়ি গিয়ে চা টা বানিয়েও খেতে পারছি, দাঁড়িয়ে থেকে ইয়ে করতে পারছি, রান্নাও করে ও দিচ্ছে ভালো। অনেক পেশেন্ট, ঠিক আছে। এবং কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তারা 1 মাসের মধ্যে ঘুরতেও চলে যায়, ওহ! ঘুরতেও চলে আচ্ছা, গেছে, ঠিক আছে। আচ্ছা। হুম, তো হুম, হুম, নর্মাল হওয়াটা কোনো ব্যাপার না। তবে যাদের খুব অ্যাডভান্সড আর্থ্রাইটিস থাকে, বা খুব এজেড পেশেন্ট, বা যাদের মাসল খুব উইক থাকে, তাদের এই পুরো রিকভার করতে 3 মাস লেগে যায়। বা বিশেষত ডায়াবেটিক পেশেন্ট বা রিউমাটয়েড পেশেন্ট, এদের উইকনেস হুম, একটু হুম, হুম। বেশি থাকে, তাদের ক্ষেত্রে একটু হয়তো বেশি টাইম ওকে, লাগে রিকভার করতে। ওকে। তো আজকে আমাদের শেষ প্রশ্নে চলে যাই যে হাঁটু ব্যথার থেকে মুক্তি পেতে আ আপনার কি পরামর্শ? কিভাবে আমরা হাঁটু ব্যথা থেকে মুক্তি পেতে পারি? আমি প্রথমেই প্রিভেনশন এন্ড কিওর। শুরু করেছিলাম একটা কথা, লাইফস্টাইল মডিফিকেশন, বা আমি আমার হ্যাঁ, প্রেসক্রিপশনেও প্রথম কথা এটাই লিখি যে লাইফস্টাইল হুম, মডিফিকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট। কি লাইফস্টাইল মডিফিকেশন? একদম। আগেও বললাম, হুম, এখনো বলছি, মাটিতে বা নিচু জায়গায় বসা, হুম, মাটিতে বা নিচু হুম, জায়গায় বসা। যেরকম আমরা হুম, হুম, খুব কমফোর্টেবল ফিল ফিল করি যে একটু মাটিতে মেঝেতে বসে নিলাম, বা মাটিতে বসে কাজ করাটাই আমরা, বা বিশেষত বাড়ির মহিলারা কিছু কিছু হুম, হুম, আহ, বাড়ির কাজ মাটি ছাড়া নাকি হবেই না এরকম দাবি করে, কিন্তু না, হ্যাঁ, মাটি ছাড়াও হুম। সম্ভব। চেয়ার টেবিলে বসে, বিশেষত তারা বলে যে সবজি কাটা, এই ধরনের তাহলে কি কাজকে পিঁড়িতে বসলে কি কিন্তু সেটার হয়? না, পিঁড়িতে পিঁড়িতে বসলে বসা? নিচু জায়গায় বসা হয়। আমি পিঁড়িতে বসাটাও হুম, নিচু জায়গায় বসা। আমি কি বললাম, 16 ইঞ্চি, 16 ইঞ্চি। দেখা গেছে ও, আমাদের যা হাইট, আমাদের যা বডি হাইট হয় বা মহিলাদের, তাতে মহিলাদের বিশেষ করে 16 ইঞ্চে বসলে আমাদের হাঁটু অলমোস্ট 90 ডিগ্রি পজিশনে থাকে। ও, তো যখনই ওকে, আমাদের এই আচ্ছা। হাঁটু হুম, ভাঁজটা যখনই আমাদের এই হুম, হাঁটু ভাঁজটা মোর দ্যান 90 ডিগ্রি করে করতে হচ্ছে, তখনই হুম, আমাদের ওঠার সময় হাঁটুর উপর স্ট্রেস পড়ে। আর যখনই এটা লেস দ্যান নাইনটি ওকে, ডিগ্রি থাকছে, বা যত উঁচু হুম, জায়গায় হুম, আমরা বসবো, যে কোনো পেশেন্টরা ফিল করবে একটু উঁচু জায়গা থেকে উঠতে কোনো অসুবিধা হয় না, কোনো ইয়ে হুম, হয় না, এবং তাতে স্ট্রেস কম পড়ে হাঁটুর উপরে। তো এই হুম, জন্য হুম, হুম, ইভেন যদি বলতে পারেন আমাদের মানে নট অনলি সাবার্ব, আমাদের শহরেও ইয়ে কি আমরা একটু নিচু গদিতে বসি, এবং এই হুম, হুম, গদিতে হুম। যারা বেশি বসে, গদি থেকে উঠতে উঠতে এইটাতেই হাঁটুর ব্যথা, বা টুইস্টও করে হাঁটু, টুইস্টও বেশি হয়। ও, সেজন্য আমি এই ব্যাপারটার উপর ওকে, খুব স্ট্রেস দিই, নিচু জায়গায় বসাটা অ্যাভয়েড করতে হয়। এবং সবচেয়ে বড় আরেকটা জিনিস বলতে পারেন, ইন্ডিয়ান টয়লেট। ইন্ডিয়ান হুম, টয়লেট একটা সার্টেন এজের পরে বন্ধ করে দেওয়া উচিত ইউজ করা, কমোড ইউজ হুম, করা হুম, উচিত। হুম, যদি কমোডের হুম, হুম, ফেসিলিটি বাড়িতে না থাকে, তাহলে এখন কমোডের হুম। মতো অনেক চেয়ারও বেরিয়ে চেয়ার গেছে, যেটা চলেছে। আপনি হ্যাঁ, টয়লেটে ফিক্স করে হ্যাঁ, নিতে পারবেন। তো হ্যাঁ, আমি হ্যাঁ, প্রেফার হুম, করি, আমি পেশেন্টদেরকেও এটাই অ্যাডভাইস করি। আর সেকেন্ড যেটা আমি হুম, বললাম যে স্টেয়ার্স, স্টেয়ার্স যতই তাড়াহুড়ো হুম, থাকুক, লিফটের জন্য ওয়েট করুন। একান্ত যদি দরকার না হয়, স্টেয়ার্স অ্যাভয়েড করবেন। স্টেয়ার্স এক্সারসাইজ হিসেবে ভাববেন না স্টেয়ার্সকে কখনোই। ও, এইটা হচ্ছে ওকে, লাইফস্টাইলের প্রথম কথা। 2 নম্বর হচ্ছে হুম, যে হুম, আমি বললাম যে একটু রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকা উচিত, একদম সেডেন্টারি লাইফস্টাইল লিড করা উচিত না, একটু এক্সারসাইজের উপর জোর দেওয়া উচিত। ফ্রি হ্যান্ড হোক তাও ভালো, কিন্তু একটু এক্সারসাইজ। আর হুম, আরেকটা যেটা, সেটা হচ্ছে সানলাইট এক্সপোজার খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে দেখা গেছে বেশিরভাগ মানুষের ভিটামিন D3 একটা হিউজ ডেফিসিয়েন্সি থেকে যায়, যেটা একটা জেনারেলাইজড বোন হুম, পেনের একটা বড় কারণ, নট অনলি হাঁটু ব্যথা, জেনারেলাইজড বোন পেনের একটা হুম, বড় কারণ। সেই জন্য ওকে, এই হুম, ব্যাপারটার দিকে। আর অবভিয়াসলি ফুড হ্যাবিট তো একটা ইম্পর্টেন্ট জিনিসই, যেটা কিছু হুম, কিছু ক্ষেত্রে হুম, আমাদের মানে অনেক বয়স্ক স্যারদেরকে বলতে শুনেছি যে আগেকার দিনের মানুষরা হচ্ছে একটা রেগুলার হ্যাবিট ছিল, বা ওয়েস্ট বেঙ্গলও তো ছিলই, যে হুম, চুন দিয়ে পান খাওয়া, হ্যাঁ, হুম, ওয়ান কাইন্ড অফ ক্যালসিয়াম ইনটেক, রাইট, ঠিক আছে। একদম, হ্যাঁ, হুম, 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 তো যদিও আমি আমার সিনিয়রদের এই মানে আমার একজন বয়স্ক স্যারের কথাই কোট করলাম এটা, তো
অবভিয়াসলি উচিত যে আমাদের একটু মানে ক্যালসিয়াম রিচ খাওয়ার কি সেগুলোর দিকে একটু ধ্যান রাখা। অবভিয়াসলি হুম, হুম, হুম। সেগুলো আমাদের এখানে শহরে তো বেশিরভাগ এখন এই প্যাকেট বা প্রসেসড ফুড বা ফুড চলে এসছে, ফাস্ট ফুড হ্যাঁ। এইগুলোকে অ্যাভয়েড করে ওই ধরনের খাওয়ার, ন্যাচারাল খাওয়ার দিকে আমাদের ইয়ে করা উচিত। আর যেটা বললাম যে এক্সারসাইজ মানে জেনারেল যে এক্সারসাইজ করছেন করুন, তার সাথে সাথে হাঁটুর কিছু স্পেসিফিক এক্সারসাইজ হয়, সেগুলো এখন ইউটিউবেও অ্যাভেলেবেল। এই ধরনের হুম, এক্সারসাইজ যেগুলোকে স্ট্যাটিক হুম, কোয়াডস হুম, এক্সারসাইজ বলে, ভিএমও স্ট্রেন্থনিং বলে, বা হুম, হ্যামস্ট্রিং টাইটনিং এক্সারসাইজ বলে, এগুলো একটু দেখে দেখে করলেই হয়। জাস্ট হুম, রিলিজিয়াসলি যদি দুবেলা করে একজন মানুষ করে তাহলে খুব ভালো। আর কোনো একটা পেন বা অল্প ইয়ে হলো, তাতে কোনো মাসাজ বা জেল বা মালিশ না করে তখন সেই মুহূর্তে সেখানে আইস অ্যাপ্লাই করা ভালো। আর ওকে, খুব যদি প্রবলেম হলো তাহলে পেন কিলার নিলেন, কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে। তবে একদম, অ্যাভয়েড করে একদম। বেশি দিন হুম, খাওয়া উচিত না, এবং অ্যাভয়েড করাই হুম, বেটার। হুম। যে কারণে ওকে, ব্যথা হচ্ছে ওকে। সেইটাকে অ্যাড্রেস করলে দরকার, বেটার। একদম। হুম, হুম, এটাই হুম। বক্তব্য আমার। আজকে আমরা অনেক কিছুই জানতে পারলাম হাঁটু ব্যথার সম্বন্ধে এবং ট্রমা, পেইন ম্যানেজমেন্ট সম্বন্ধে। তো আপনার সময়ের জন্য অনেক, অনেক ধন্যবাদ ডক্টর রবিক। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আই এম নমস্কার, আই এম সিউর নমস্কার। যে অনেক, অনেক মানুষ এটা থেকে উপকৃত হবেন। থ্যাংক ইউ। আজকের এই অনুষ্ঠানে আমরা শুনলাম বিশিষ্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং ট্রমা সার্জন ডক্টর অভিক রায়ের কাছ থেকে হাঁটু ব্যথার কারণ, বিভিন্ন ধরন, চিকিৎসা পদ্ধতি এবং নি রিপ্লেসমেন্ট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শিখতে পারলাম। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যাতে আরো বেশি মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভবিষ্যতে আরো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে আমরা হাজির হব। আমরা টেলিমেডিসিন এবং ফিজিক্যাল কনসালটেশন এরও ব্যবস্থা করছি আপনাদের সুবিধার জন্য। শিগগিরই এর বিষয়ে আমরা আরো ডিটেইলস জানাবো। ধন্যবাদ। স্টে হেলদি, স্টে হ্যাপি। নমস্কার।